পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা আজ। বিকেলে মাওয়া প্রান্তে সমাবেশ প্রধানমন্ত্রীর। দুদিনের সফরে যাবেন টুঙ্গিপাড়ায়। ফুঁসে উঠেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। শিক্ষক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন। সময় দিয়েও বসেননি ওবায়দুল কাদের। বান্দরবানে বেনজিরের বাগান বাড়ি, গরু ও মাছের খামার জব্দ। ঢাকা বরিশাল নরসিংদীতে মতিউরের 4 ফ্ল্যাট ও 866 জমি। বিতর্ক নয়, অর্থ পাচার, ট্যাক্স ফাঁকির অভিযোগের তদন্ত চান ডক্টর ইউনূস। শ্রম আইনের মামলায় 14 আগস্ট পর্যন্ত জামিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ বিকেলে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মাওয়ায় উৎসবের আমেজ। নেওয়া হয়েছে সব প্রস্তুতি। উত্তর থানা সংলগ্ন মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একই মাঠে পদ্মা সেতুর উদ্বোধন এবং বিগত সময়ে রেল সংযোগ প্রকল্পের অনুষ্ঠান হয়েছিল। এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণে শেষ সময়ের প্রস্তুতি চলছে। সমাবেশে অংশ নেবেন 2 থেকে 2.5 হাজার সুধীজন। বিভিন্ন পর্যায়ের অতিথি ছাড়াও থাকবেন প্রকল্প সংশ্লিষ্টরা। সেতু উদ্বোধনের 2 বছরেই নিরবচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াতের চিত্র। দুদিনের ব্যক্তিগত সফরে আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকে ঘিরে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। বিকেলে মাওয়ায় সুধী সমাবেশ শেষে সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। সফরের দ্বিতীয় দিন শনিবার সকাল 11টায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে শিশুদের নিয়ে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন শেখ হাসিনা। পরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের কথাও রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন। কোটা বিরোধী আন্দোলনে আবারও ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, কোটা বাতিল মীমাংসিত ইস্যু, এ নিয়ে হাইকোর্টের রায় অসন্তোষজনক। 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনের পক্ষে গণসংযোগ ও রবিবার ক্লাস পরীক্ষা বর্জন সহ 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। বৃষ্টির মধ্যেই মুহুর্মুহু স্লোগানে আবারও উত্তাল শাহবাগ চত্বর। মুখে মুখে দাবি একটাই, কোটা নয়, জয় হোক মেধার। গত 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। তাতেই বাঁধে বিপত্তি। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল থাকায় ক্ষোভ জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বাংলাদেশ পরিচালনা করবে কারা? কোটাধারীরা নাকি মেধাবীরা? দেখুন, 2018 সালে যখন আন্দোলন হয়েছিল তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলেছিল যে ছাত্ররা চায় এটা বাতিল হবে, এটা নিয়ে আর কোনো কথা নেই। কিন্তু সেটা আবার পুনর্বহালের যে একটা কথা উঠছে, এটা আমাদের জন্য একটা বৈষম্যমূলক। মুক্তিযোদ্ধা কোটা এবং আরো অন্যান্য কোটা মিলে যে 70% কোটা, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই যোগ্যতার বিচার হোক। যারা দেশের 5% জনগণনা, তাদের জন্য 30% একটা কোটা দিয়ে রাখছে, তাও প্রথম শ্রেণীর চাকরি যেগুলো আছে, তারপর দ্বিতীয় শ্রেণীর চাকরি। স্কুলেও একই কোটা ব্যবহার করতেছে, কলেজেও একই কোটা ব্যবহার করতেছে, এমনকি চাকরি ক্ষেত্রে একই কোটা ব্যবহার করতেছে। তাহলে তারা কিভাবে দেশ পরিচালনা করবে? দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। এটা রাষ্ট্রের জন্য খুবই ন্যাক্কারজনক ঘটনা। উপর থেকে উপর মহল পর্যন্ত আমরা চাই যে আমাদের মেসেজ ডিরেক্ট পৌঁছে যাক। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিল মীমাংসিত ইস্যু, নতুন করে কোটা ফিরিয়ে আনা ছাত্র সমাজের সঙ্গে তামাশা। কোনোভাবেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেওয়া হবে না বলে জানান তারা। আমার থেকে কম যোগ্যতা তারা যদি আমার উপরের পদে যায়, তাহলে অবশ্যই আমার কর্মক্ষেত্রে নিজেকে নিচু মনে হবে। বৈষম্যহীন একটা পরিবেশ আমরা পরীক্ষা দিতে চাই এবং বৈষম্যহীন ভাবে আমরা আমাদের পরীক্ষার যে বিশ্লেষণটা হবে সেটা চাই। আজকে শাহবাগে কেন বসে থাকতে হচ্ছে? আমরা পড়াশোনা করব, আমরা ক্যাডার হব, আমরা প্রশাসনের সব জায়গায় যাব, আমরা দেশ পরিচালনা করব। রবিবার সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন সহ 3 দিনের কর্মসূচিও দিয়েছে তারা। আগামী শুক্রবার
অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আজও দেশের বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ছাত্র সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় 2018 সালে সরকার ঘোষিত পরিপত্রের পুনর্বহাল সহ 4 দফা দাবি উত্থাপন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে জড়ো হয় তারা। পরে বৃষ্টি উপেক্ষা করে নাটোর রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বই পুড়িয়ে প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বেলা 12:30 থেকে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে বই পুড়িয়ে 2 ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল থাকছে। এ বিষয়ে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। একই সাথে রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা সেটিও জানতে চান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ মর্মে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন চেম্বার জজ আদালত। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। সমস্যা সমাধানে বৈঠকের সময় দিয়েও শিক্ষকদের সাথে বসেননি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জানিয়েছেন শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভুইয়া। তারা বলছেন, শিক্ষকদের পেনশন নিয়ে সরকারের ভেতর থেকেই একটি মহল সরকারকে ভুল বোঝাচ্ছে। বৈষম্যমূলক প্রজ্ঞাপন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার করা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান ক্ষুব্ধ শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। চতুর্থ দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে এই আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, যেখানে দাবি আদায় অনড় শিক্ষক সমাজ। সারা দেশের মতো বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে আন্দোলন চালিয়ে যান তারা, যেখানে সরকারের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবি জানান তারা। প্রশাসনের ভেতরে থেকে একটি অংশ হয়তো এই ধরনের একটা অবস্থা তৈরি করেছে, যেটিকে আমরা অযৌক্তিক এবং প্রত্যাখ্যান করেছি। আমরা যত শীঘ্রই ক্লাসে ফেরত যেতে পারবো, আমাদের এই বিষয়টি যত শীঘ্রই সমাধান হবে। আমরা আমাদের প্রাণের জায়গায় ফিরে যেতে চাই। ক্লাস বাদ দিয়ে আমরা রাস্তায় থাকতে চাই না, আমাদেরকে বাধ্য করা হয়েছে। 30 জুনের মধ্যে যারা যোগদান করেছে তারা কিন্তু পেনশন পাবে 4-5 লাখ টাকা মাসে, আর এরা 1 জুলাই একদিন পরে যোগদান করার কারণে তারা নিজেরা সাবস্ক্রিপশন দিয়ে এবং গভর্নমেন্ট একটা মিলিয়ে তারা হয়তো পাবে, হলো সেটা 1.5 লাখ 2 লাখ হোক। তা আপনি চিন্তা করেন 40 বছর পরে সেই 2 লাখ টাকার ভুলেও আজকে 15,000 টাকা হতে পারে। শিক্ষক নেতারা বলেন, তাদেরকে আজ সময় দিয়েও আলোচনার টেবিলে বসেনি সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনার টেবিলে সমস্যার সমাধান না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আজকে 11টায় যে বৈঠকটি হওয়ার কথা ছিল, সকাল 10টায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব বিপ্লব বড়ুয়া জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পদ্মা সেতু সংক্রান্ত একটা জরুরি বৈঠকের কারণে রাষ্ট্রীয় কাজেই উনি আজকে বৈঠকটি করতে পারছেন না। অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি শুভঙ্করের ফাঁকি এবং প্রতারণার ফাঁদ, সেটিকে প্রত্যাখ্যান করেছি। আমি ওপেন চ্যালেঞ্জ করেছি অর্থমন্ত্রীকে, আপনি আমাদের সাথে বসুন, আমরা আপনাকে বুঝিয়ে দিই হিসাব নিকাশ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, তখন আপনি বলবে এই আন্দোলন কতটা যৌক্তিক।
যৌক্তিক আন্দোলন থেকে পিছপা হবেন না বলে সাফ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতিও। সব ইউনিভার্সিটি বন্ধ হয়ে আছে, তাহলে কি আমাদের টারশারি এডুকেশনকে ধ্বংস করে দেওয়ার কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? আসলে কিন্তু আমি খুব সন্তুষ্ট পাচ্ছি না যে আলোচনার জন্য সময় বের করছেন না ওনারা। এদিকে একই দাবিতে 4 দিন ধরে সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চতুর্থ দিনের মতো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির চতুর্থ দিনে তাদের সাথে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসার এবং কর্মচারী সমিতিও। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বন্ধ রেখেছেন তারা। বন্ধ রয়েছে সব বিভাগের ক্লাস পরীক্ষা। এতে সেশন জট সহ একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষক সমিতির নেতারা। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তৈরি হয়েছে। বেশ বিপাকে সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। বান্দরবানের সদর উপজেলার মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রায় 20 কোটি টাকার সম্পত্তি তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে বাগানবাড়ি, গরু ও মাছের খামার। সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে একটি টিম সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। তালা লাগিয়ে দেওয়া হয় বাগানবাড়িতে। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। সাবেক আইজিপি বেনজিরের বান্দরবনের সুয়ালোকে 50 একর ও লামায় প্রায় 100 একর সম্পত্তি রয়েছে। স্থানীয়দের এমন অভিযোগের পর এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে দুর্নীতি দমন কমিশন সুয়ালোকে 25 একর সম্পত্তির নথি খুঁজে পায়। আদালতের চিঠি পাওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে এসব সম্পত্তি তত্ত্বাবধানে নেয় জেলা প্রশাসন। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের 4টি ফ্ল্যাট ও 866% স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছে আদালত। দুদকের আইনজীবী জানান, মতিউর ও তার পরিবারের দুর্নীতির অভিযোগে তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের আবেদনে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আরশামস জেগলুল হোসেন এ আদেশ দেন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি, বরিশালের মুলাদি এবং নরসিংদীর রায়পুরায় এসব স্থাবর সম্পত্তি রয়েছে। মতিউরের পরিবারের সদস্যরা হলেন তার স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, মেয়ে ফারজানা রহমান ইস্পিতা এবং অপর স্ত্রী শাম্মী আক্তার শিউলি। এর আগে গত 24 জুন মতিউর তার স্ত্রী লাকি ও ছেলে তৌফিকুর রহমানের উপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় একই আদালত। দু একজনের অপকর্ম বা দুর্নীতি নিয়ে আলোচনা করার জন্য সচিব সভা ডাকা হয়নি বলে জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মাহবুব হোসেন জানান, শুদ্ধাচার ও সুশাসন, নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন ও বাজেট বাস্তবায়ন নিয়ে সচিব সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তৃণমূলে সরকারি সেবা নিশ্চিত করতে এবং সরকারি কর্মচারীদের আচরণবিধি পরিবর্তন করতে সচিবদের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া 2024-25 অর্থ বছরের বাজেট যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়, বছরের শুরু থেকে যাতে সচিবরা কর্মপরিকল্পনা নেন, সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের দণ্ড পাওয়া ডক্টর ইউনূসকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক দুই পক্ষের শুনানি করে এই আদেশ দেন। এর আগে সকাল 11টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর ইউনূস। ট্রাইব্যুনালের শুনানিতে ইউনূসের স্থায়ী জামিন দাবি করেন তার আইনজীবী। বিচারক স্থায়ী জামিন না দিয়ে 14 আগস্ট পর্যন্ত জামিন দেন। পরে ডক্টর ইউনূস বলেন, কোনো ট্যাক্স ফাঁকি দেওয়া হয়নি। গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ তদন্ত করার দাবি জানান। এ নিয়ে বিতর্কে যেতে চান না তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইন তার নিজস্ব গতিতে চলছে। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করায় 1 জানুয়ারি ডক্টর ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকা শ্রম আদালত 3। আইন আদালতে ঘোরাঘুরি করে একটা জিনিস শিখেছি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন।
কাজে তাদেরকে নিয়ে আসতে হবে। আদালত যদি মনে করেন 30 দিন সময় দিতে পারেন দেন, আমাদের আপত্তি নাই, কিন্তু পরবর্তী ধার্য তারিখে যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে, তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে চীন মর্যাদা দেয়, জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ প্রকল্পে যে কোনো দেশের সাথে যৌথভাবে কাজ করতেও চীন প্রস্তুত, তবে সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে। বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে যুগান্তকারী পদক্ষেপ আসতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। ইমরুল কায়েসের রিপোর্ট। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বিনিয়োগ, অর্থনীতি, ডিজিটাল, মিডিয়া ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতার উপর জোর দেওয়া হবে বলে জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে সহযোগিতার ক্ষেত্রে সই হবে বেশ কিছু ডকুমেন্টস। নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীন মিয়ানমারে যুদ্ধবিরতি কার্যকরে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের তিস্তা প্রকল্পে কাজ করতে চীন প্রস্তুত বলে জানান তিনি। বাংলাদেশের আমন্ত্রণে তিস্তা নিয়ে সম্ভাব্যতা যাচাই করেছে চীন। এই প্রকল্পে যে কোনো সিদ্ধান্ত নিতে বাংলাদেশের স্বাধীনতা রয়েছে। বাংলাদেশের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাবো। এই প্রকল্প নিয়ে আমরা যে কারো সাথে কাজ করতে ও সহায়তা করতে প্রস্তুত। এ নিয়ে ভারতের সাথে আমাদের কোনো টেনশন নাই, তবে উত্তরাঞ্চলের জনগণের স্বার্থে এ প্রকল্প হওয়া উচিত। প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সুসম্পর্ক রাখা উচিত। বাংলাদেশের রিজার্ভ সংকট কাটাতে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা অব্যাহত আছে বলেও জানান ইয়াও ওয়েন। বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। এ নিয়ে আলোচনা অব্যাহত আছে, তবে এই মুহূর্তে বিস্তারিত বলার মতো অবস্থায় আমি নাই। প্রধানমন্ত্রীর এবারের সফরে নতুন ঘোষণা বা যুগান্তকারী পদক্ষেপ আসবে। চীনা নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআইতে বাংলাদেশকে স্বাগত জানানো হবে বলেও জানান রাষ্ট্রদূত। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচার ও অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। তাদের মিথ্যাচার ও অপপ্রচার প্রকাশিত হওয়ায় দলটিকে জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও মিথ্যাচার করছে দলটি। বেগম জিয়ার চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে বলেও বিবৃতিতে অভিযোগ করেন ওবায়দুল কাদের। বলেন, এসব সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও মির্জা ফখরুল মিথ্যাচার করেন। বিএনপি মহাসচিবের বিবৃতিকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিহিত করে তার নিন্দাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর প্রতিটি হামলার বিচার একদিন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর জেলা বিএনপির সমাবেশে গুরুতর জখম জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় আহত বাচ্চুর পরিবারের প্রতি সমবেদনা জানান রুহুল কবির রিজভী। বলেন, আহত বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা, তার উপর যে বর্বর হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানান তিনি। এই হামলায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতেরও দাবি জানান রুহুল কবির রিজভী। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। ভারতের সাথে করা চুক্তির পরিণতি খারাপ হবে উল্লেখ করে স্মারকের পর আর না এগোতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিরোধী দলের সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার 14 বছরেও বিচার না পাওয়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে নেতারা অভিযোগ করেন, 14 বছরেও জয়নাল আবদিন ফারুকের ওপর হামলার বিচার হয়নি, এটা অত্যন্ত নিন্দনীয়। ক্ষমতায় থাকার বিনিময়ে পুলিশকে যা খুশি তাই করার লাইসেন্স দিয়েছে সরকার। পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী হলেও সেই পুলিশ প্রধানের নামে দুর্নীতির খবর বের হয়। বর্তমান সরকার বেনজির, আজিজ, বাচ্চু, এস আলমদের সরকার। ডেপুটি স্পিকারের ছেলে 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। বেনজির, আজিজদের খোঁজ খবর কি সরকার জানতো না? সে প্রশ্ন রাখেন তারা। নেতারা বলেন, সরকার ভারতকে ট্রানজিট দেয়নি, করিডোর দিয়েছে। বাংলাদেশকে ভারত চীনের দ্বৈরথের মধ্যে ফেলে দিয়েছে।
অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ, মৌলভীবাজারে পানিবন্দী লাখো মানুষ। এদিকে উত্তরেও সব নদীর পানি বাড়ছে। প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জের নদী তীরবর্তী এলাকা। বেড়েছে নদী ভাঙনও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের পাহাড়ি ঢলের তীব্রতা ও অতিবৃষ্টিতে সিলেটে সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি বৃহস্পতিবার সকালে 3 থেকে 10 সেন্টিমিটার করে বেড়েছে। তৃতীয় দফার বন্যায় প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকা। গ্রামের পর গ্রাম তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা আবারও ভেঙে পড়েছে। দফায় দফায় বন্যা কবলিতরা পড়েছেন চরম বিপাকে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেটে বন্যা ভারতের চেরাপুঞ্জির বৃষ্টির ওপর নির্ভর করে। চেরাপুঞ্জিতে বৃষ্টি কমে এলে সিলেটেও বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফার বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। চরমে উঠেছে সাধারণ মানুষের ভোগান্তি। বানের পানির তোড়ে ভেঙেছে সড়ক, ভেসে গেছে সেতু। যেহেতু সুনামগঞ্জ জেলা ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা প্রবণ এলাকা এবং এখানে প্রতি বছরই বন্যার আশঙ্কা থাকে, তো সে কারণে এখানে যে রাস্তাঘাটগুলো আছে বা সড়ক মহাসড়ক রয়েছে, এগুলো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে হলে বা টেকসই করতে হলে এখানে আরসিসি ঢালাই রাস্তা বা রিজিড পেভমেন্ট করা দরকার। তবে উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে সবকটি নদ নদীর পানি কমেছে। এখনো পানিবন্দী 3 লাখ মানুষ। দুর্গত এলাকায় শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দ্বিতীয় দফা বন্যায় এ জেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ঢোকায় লোকজন মাচা ও চৌকি উঁচু করে সেখানে আশ্রয় নিচ্ছে। গত 3 দিন ধরে পানি বাড়তেছে। গত রাত্রে বাড়িতে পানি উঠছে। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর, রান্না বান্নাও করা যাচ্ছে না। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বেড়েছে। অন্যদিকে উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা ও বৃষ্টির পানির তোড়ে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মাণাধীন মহারানী ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সাথে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইলে সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন আরও তীব্র হয়েছে। উজানের ঢলে ফুসছে যমুনা। পানি বৃদ্ধির সাথে তীব্র স্রোতে সিরাজগঞ্জের হাটপাচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুরে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। আতঙ্কে এলাকাবাসী। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন করে নির্মাণ কাজে নানা অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় তদন্ত কমিটি। কমিটির আহ্বায়ক সংসদ সদস্য এম এ লতিফের নেতৃত্বে 3 সংসদ সদস্য বৃহস্পতিবার এক্সপ্রেসওয়ের নানা খুঁটিনাটি দিক ঘুরে দেখেন। পতেঙ্গা থেকে শুরু করে লালখান বাজার প্রান্তে এসে পরিদর্শন শেষ হয়। পরিদর্শনের সময় এক্সপ্রেসওয়ের রেলিংয়ের আস্তরে ফাটল, ফিনিশিংয়ের ত্রুটি সহ নানা অসঙ্গতি তাদের চোখে পড়ে। এসব ত্রুটি দ্রুত দূর করার নির্দেশ দেন কমিটির সদস্যরা। কাজের মান ও ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন ওঠায় 10 জুন সংসদ সদস্য এম এ লতিফকে আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য 2 সদস্য হলেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এবং সংরক্ষিত আসনের সদস্য পারভিন জামান। এই প্রকল্পে ব্যয় হচ্ছে 4,298 কোটি 95 লাখ টাকা। 3 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ 2020 সালের জুনে শেষ করার কথা ছিল। পরে দফায় দফায় সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ এবছরের জুন পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু এখনও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয়েছে আরও 1 বছর। মোবাইল ব্যাংকিং অ্যাপ স্কাই ব্যাংকিং এর নতুন সংস্করণ উদ্বোধন করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি ইবিএল। সর্বাধিক সুরক্ষিত নতুন স্কাই ব্যাংকিং অ্যাপটিতে অসংখ্য ফিচার যুক্ত করা হয়েছে। 5 জুলাই 2024 থেকে অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পাওয়া যাবে।
দেশের শীর্ষস্থানীয় ফিনটেক, টেলিকমিউনিকেশনস, এমএফএস, পেমেন্ট স্কিম প্রতিষ্ঠান ও টেকনোলজি পার্টনারদের সিনিয়র কর্মকর্তাদের অংশগ্রহণে রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে স্কাই ব্যাংকিং অ্যাপের নতুন সংস্করণটি উদ্বোধন করেন ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন, উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসানুল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমির মোহাম্মদ মেহেদী হাসান সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা আজ বিকেলে মাওয়া প্রান্তে সমাবেশ প্রধানমন্ত্রী। দুদিনের সফরে যাবেন টুঙ্গিপাড়ায়। ফুঁসে উঠেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা, শিক্ষক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন, সময় দিয়েও বসেননি ওবায়দুল কাদের। বান্দরবানে বেনজিরের বাগানবাড়ি, গরু ও মাছের খামার জব্দ। ঢাকা বরিশাল নরসিংদীতে মতিউরের 4 ফ্ল্যাট ও 866% জমি। বিতর্ক নয়, অর্থ পাচার, ট্যাক্স ফাঁকির অভিযোগের তদন্ত চান ডক্টর ইউনূস। শ্রম আইনের মামলায় 14 আগস্ট পর্যন্ত জামিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।